নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প মরা বউ। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য কঠোরভাবে গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো মরা বউ। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। নাকে নলক দোলাতে দোলাতে কাজললতা ঘরে এসে ঢুকতেই দেখে তার বাবার সামনে মাঝ বয়সী এক ভদ্রলোক বসে রয়েছেন। লোকটাকে কাজললতা চেনে। এই গ্রামেরই এক কৃষক, কর্মঠ ছেলে। কাজলের বয়স সবে 17। পাত্র খুঁজছিলেন তার বাবা। ছেলেটিকে দেখে মনটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে কাজলের। আই মুখপুরি, ঘরে যা। মায়ের ধমকে কাজললতা চুলের বেনুনি দোলাতে দোলাতে কোমর দুলিয়ে ঘরে যায়। তবে তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে পুরুষ মানুষটি তার দিকে তাকিয়ে রয়েছে। তা বলো বাবা, আমার মেয়েকে তো তুমি দেখেছো, চেনো। এই গ্রামেরই মেয়ে, এখানের মাটিতেই বড় হয়েছে। তা তোমার দাবি দেওয়া? আসলে আমার দাবি দেওয়া বলতে, আরে বলো না ও মামা। হ্যাঁ, পাত্রর দাবি সেরকম কিছুই না। আপনার ভাগের জমিটা যদি ওর নামে আমার জমি, সে তো তুমি ভালো করেই জানো হারাধন। আমার জমি বলতে যা আছে আমার 5 ছেলের মধ্যে ভাগ করে দেওয়া। মেয়ে বলে আমি কাজলকে বঞ্চিত করিনি। হ্যাঁ, যেটুকু থাকবে সেটুকু কাজলের নামে থাকবে। কখনো শুনেছ জামাইয়ের নামে শ্বশুর জমি লিখে দেয়? আসলে আপনি যেন মনে করছেন তেমন নয়। তাহলে তুমি ঠিক কি বলতে চাইছো? কাজললতার বাবার ভারী কণ্ঠস্বরে বেশ খানিকটা কেঁপে ওঠে রাজু। তার মামাকে চিমটি কেটে ইশারা করে। মামা গলা খাকারি দিয়ে বলে, আসলে মেয়েকে দাও আর জামাইকে দাও, বিষয়টা তো একই, তাই না? মেয়েকে দিলে সে তো জামাইয়েরই থাকবে। যা বলছে তাই করো না। এত ভালো পাত্র হাতছাড়া করলে হয়? রাজু তিনকুলে কেউ নেই। আগের বউটা মরল, বেচারা একা একা থাকে। আমাদের কাজল গুছিয়ে সংসার করবে। স্ত্রী সরস্বতীর কথায় হ্যাঁ বললেন সুবোধবাবু। বললেন, ঠিক আছে, তাহলে সামনের ফাল্গুনে। আর ফাল্গুনে অত দূর পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে খিক করে বাচ্চা মেয়েদের মতো হেসে উঠল কাজল। কাজল শুধু একা না, তার বড় বৌদি পর্যন্ত। বললেন, দেখেছিস, তোকে দেখেই মরদের চুকচুকানি বেড়েছে। এরা নতুন নারী দেখলে কখন তাকে আবিষ্কার করবে। বৌদি, আমার লজ্জা লাগে না বুঝি? ও মা গো, 2 দিন পর তো সব লজ্জা উজাড় করে দেখাতে হবে না বর্রে, তখন কি করবা? কাজল আরো লজ্জা পেয়ে যায়। রাজু বুঝতে পারে। কাঁচের চুড়ির শব্দ তুলে কাজল পালিয়ে গেল ঘর থেকে। হয়তো বাঁশবাগানে গিয়ে বসে রইল অপেক্ষা করতে রাজুর, কখন সে আসবে। মাত্র দিন কতক আগের কথা। রাজুকে দেখে মনের কথা কাজল নিজেই জানিয়েছিল। রাজু ঘর্মাক্ত শরীরে তখন খেতে কাজ করছে। তুমি কি গো, বউটা মরার পরে কি আর বিয়ে করা যায় না? কেঁপে উঠেছিল রাজু। সে
তখন একটা সাদা রঙের ধুতি কোচা করে পরে খালি গায়ে চাষ করছে। কে? পেছন ঘুরে তাকিয়ে দেখে সুন্দরী কাজল দাঁড়িয়ে। সুবোধবাবুর এই মেয়েকে গ্রামের সকলেই চেনে। শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত মেয়ে, কথাবার্তা আস্তে আস্তে বলে। পড়াশোনা করেছে কিছুটা। এখানে কথাটা বলার সঙ্গে সঙ্গে কাজল বলে, তোমার বুঝে বিয়ে করতে ইচ্ছা করে না? আমার মতো দোষ বড়ে লোককে কে বিয়ে করবে পাগলি? তাছাড়া সবাই বলে আমার বউটারে নাকি আমি মেরেছি। আমি বিশ্বাস করি না। তুমি কি বিশ্বাস করো? আমি বিশ্বাস করি। তোমার বউরে তুমি মারতেই পারো না, তুমি কত ভালো মানুষ। কাজলের কথা শুনে রাজু বুঝতে পেরেছিল এখানে রেড সিগন্যাল একেবারেই পাকা, টস টস করছে গাড়ি চালানোর জন্য। তোমার বাপের সাথে কথা কইব নাকি? জানি না। কাজল দৌড় লাগিয়েছিল। তারপরে রাজু এসে তার মামা হারাধনকে পটায়। মামা বলতে ওই পাড়াতুতো, ব্যক্তিগতভাবে কেউ নেই। একসময় বাবা মা দাদা বৌদি সকলেই ছিলেন। দাদা বৌদি সুদূর শহরে বসবাস করে এখন, এখানে আর মরতে আসবে না। তাছাড়া যে একবার শহরের স্বাদ পেয়েছে সে কি আর গ্রামের জলকাদার মধ্যে পড়ে থাকতে চায়? বৌদি সম্পূর্ণ আধুনিকা, দাদাকেও নিজের রঙে রাঙিয়ে নিয়েছে। বাবা মা পটল তুলেছে অনেক দিন হলো। একা ঘরে একটা বউয়ের সত্যিই দরকার। শ্রাবণের শেষের দিকে ধুমধাম করে বিয়েটা হয়ে যায়। ঘরের অন্ধকার, শুধু হালকা আলোর রেখা শরীরের ওপর পড়েছে তাদের। বৌদি শিখিয়ে দিয়েছে কাজলকে আজকে ঠিক কি কি করতে হবে। রাজু ঘরে এসে ঢোকার পর তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে সে। সিঁদুর পরে মুখটা একেবারে প্রতিমার মতো লাগছে। কথাটায় যেন আরো এক রাশ লজ্জা এসে ঘিরে ধরে কাজলকে। ভেজা মুক্ত শরীরের প্রত্যেকটা স্পন্দন যেন গলিয়ে দিচ্ছে সময়কে। মেয়েদের শরীর শীতল হলেও তার ভেতরের উত্তাপ যেন এক একটি ঢেউয়ের মতো আছড়ে পড়ে। তার উন্মুক্ত ত্বক ঝকঝক করছে, গলা থেকে কাঁধ, বুকের খাঁজ বেয়ে তলপেটের দিকে আলো ঘুরে বেড়াচ্ছে। তীব্র উত্তেজনায় রাজু তাকিয়ে আছে তার নতুন স্ত্রীর দিকে। তুই জানিস না, তোকে এইভাবে দেখলে আমার মাথা সবকিছু গুলিয়ে যায়। তোর শরীর, তুই একদম পাগল করে দিচ্ছিস আমায়। স্ত্রী তার চোখে গভীর ভালোবাসার ইশারায়, শ্বাস ভারী, শুধু বলে, যখন তুমি খেতে চাষ করতে না, তখন তোমার পিঠটা দেখলে আমার কেমন যেন হতো। কেমন হতো? আমি যখন তুমি আমারে ছোবা, তখন আমার কেমন লাগবে সেটা ভাবতেই তার শরীরের প্রত্যেকটি বাঁক যেন মোমের মতো গলে যাচ্ছে স্বামীর স্পর্শে। তুমি জানো, তুমি যখন আমার স্পর্শ করো তখন আর আমার কিছু মনে থাকে না, শুধু তোমার পাগলামিটাই। বুকের উন্মুক্ততায় সে যেন একদম নিবিড় হয়ে আছে। স্বামীর হাত তার কোমরে শক্তভাবে জড়িয়ে, তার আঙুলের স্পর্শে মনে হয় যেন বিদ্যুৎ ছড়িয়ে পড়েছে মেয়েটির শরীরে। তোর এই কোমর শরীর এতটুকু সবটা পারফেক্ট। তুই জানিস আমি কত বড় স্বপ্নে তোর এইভাবে দেখেছি। স্ত্রীর চোখে গভীরতা, ঠোঁটের কোণে হাসি, শরীরের তীক্ষ্ণ বাঁক, কোমরের নিচের দিকে সেই মসৃণ ত্বক যেন সবকিছু ভুলিয়ে দিচ্ছে। তার বুকের নরমতা, পিঠের গঠন আর কোমরে চাঁদের মতো বাঁক এক পবিত্র নেশায় টেনে নিয়ে যাচ্ছে তাকে। স্বামীর ঘাড়ে হালতো করে ঠোঁট ছোঁয়ায় স্ত্রী। তোমার চোখের চাউনি আমারে পাগল করে দিতেছে, আমি আর সামলাইতে পারতাছি না। তুই যেন একদম আগুন রে, তোর এই ত্বক, তোর এই শরীর একদম ভাসায় নিয়ে যাচ্ছে আমারে। আর একটু কাছে আয়। মেয়েটির শরীরে যেন এক বুনো গন্ধ মিশে আছে। তার প্রত্যেকটি স্পন্দনে যেন স্বামীর বুকের স্পন্দন মিশে যাচ্ছে। ঠোঁট, ঘাড়, কাঁধের নিচে প্রত্যেকটি স্পর্শে যেন আলাদা এক অনুভূতি। সেই উত্তপ্ত মুহূর্ত তারা দুইজনেই নিজেদের শরীরের তীব্রতা ও আবেগের কাছে আত্মসমর্পণ করেছে।
যেন প্রতিটি শ্বাস এক অন্য রকমের সঙ্গমের সুর সৃষ্টি করে। ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে তাদের নিঃশ্বাসের ভারী শব্দ। মেয়েটির শরীর উত্তপ্ত, তার সমস্ত অনুভূতি যেন একত্রিত হয়ে ছড়িয়ে পড়েছে প্রতিটি স্পর্শে। স্বামীর শক্তির আঘাত তার মনের গভীরে প্রবেশ করেছে। নিঃশ্বাসের কাপড় নিয়ে গভীর চাহনিতে রাজু তাকায় কাজলের দিকে। তুই জানিস না, তোকে এইভাবে অনুভব করার জন্য আমি কত অপেক্ষা করছি। কাঁপা গলায় চোখে জল নিয়ে স্ত্রী অর্থাৎ কাজল বলে, তুমি যখন আমার এইভাবে চো আমি খুব ব্যথা পাই, কিন্তু ব্যথার মধ্যেই যেন পুরোপুরি তোমার হয়ে যাই। আমার সব ব্যথা, সব সুখ, সব কিছুই তোমার মধ্যে মিশা রয়েছে। স্বামীর পুরুষ তত্ত্বের প্রবল স্পর্শ তার শরীরের গভীরে এক যন্ত্রণা এনে দিয়েছে। মেয়েটির শরীর শক্ত হয়ে উঠেছে। তার আঙুলের মুঠো স্বামীর পিঠে আঁকড়ে ধরে সে যেন কোথায় হারিয়ে যায়। চোখের জল গড়িয়ে পড়ছে, কিন্তু মনের মধ্যে এক গভীর তৃপ্তির স্রোত। নরম গলায় রাজু স্ত্রীর চোখের জল মুছে দেয়। তোর এই চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি জানি এই যন্ত্রণায় তুই মনে তৃপ্তি পাইতাছিস। আমি তোর কাছে আসি সব সময়। চোখ বন্ধ করে কাজল শ্বাসের কাপড় নিয়ে। এই মুহূর্ত, এই ব্যথা, এটাই সবচেয়ে আনন্দ, কারণ তুমি আমার সাথে আসো, তুমি আমারে পূর্ণ করো। এই যন্ত্রণার মধ্যে আমি তৃপ্ত হই। মেয়েটির শরীরের প্রত্যেকটি স্পন্দন, প্রত্যেকটি অনুভূতি যেন সমুদ্রের ঢেউয়ের মতো তীব্র। সেই প্রবল স্পর্শে তার যন্ত্রণা কেটে যাচ্ছে, কিন্তু মনের তৃপ্তির গভীরে এক ছায়া। চোখের কোণে জমে থাকা জলই যেন সব বলে দিচ্ছে। প্রেম, যন্ত্রণা আর সম্পূর্ণতা। কি হইল? হয়ে গেছে। পাশ ফিরে শোয় তারপর রাজু। কাজল স্ত্রী, সে তাহার পিঠের মধ্যে হাতটা ঠেকিয়ে বলে, খুব ক্লান্ত হয়ে গেছো না? হয়তো একটু হয়েছি। তা কইতাছি, দলিলটা কোথায়? দলিল? কোন দলিল? হ্যাঁ, ব্যাপারে দলিল আনিস নাই সঙ্গে? কোন দলিল আমারে কও দেখি। শ্বশুর মশাই যে আমারে কইল তোর নামে যে জমিখানা আছে আমার নামে লিখা দেবে। আমার বাপ কখন কইল তা? আমার বাপ তো কইল জমি আমার নামেই থাকুন লাগে। আচ্ছা ঠিক আছে, আমি কালই ওই উকিলের ডাকবো। খন ওই গ্রামের পাড়ে থাকে জোয়ারদার মশাইয়ের বাড়ি তোরে নিয়ে যাব। ওইখানে গিয়া তুই সব সইসাবুত কইরা দিস। লক্ষ্মী মেয়ের মতো কাজল ঘাড় নেড়ে হ্যাঁ সম্মতি করে। রাজু বলে, ঘুমায় পড়, রাত হইছে, ভোর ভোর উঠা পড়বি। হ্যাঁ, আমি কিন্তু সকাল সকাল 2টা ভাত খাইয়া যাই। স্ত্রীর কর্তব্য পালনরত কাজল ঘাড় নাড়ে এবং শোবার আগে উঠে একবার আরশিতে নিজের মুখমণ্ডলটা দেখে নেয়। ইস, নিজেকে দেখে নিজেরই কাঁপন ছুটে যাচ্ছে। গলায়, ঘাড়ে, কপালের সিঁদুর লেপটে মাথার চুল খুলে একেবারে যাচ্ছে তাই অবস্থা। একবার ইচ্ছে করছিল বাড়ির বাইরে বেরিয়ে কুয়োতলা থেকে স্নান করে আসতে, কিন্তু ভয় হয়। রাজুকে বলে, আমার একটু বাইরে নিয়ে চলো না। কোথায় যাবি? একটু একটু বাথরুমে যাব। স্ত্রীর হাত ধরে দরজা খুলতে যাবে, এমন সময় কি একটা ভেবে রাজু দরজার কাছেই দাঁড়িয়ে পড়ে। রাত গভীর, সেই রাতের মতোই চারিদিকে যেন নীরবতার এক মহোৎসব চলছে। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখানে আছে মাধবী, বেঁচেও মরার মতো। মাধবীর জীবনটা ছিল খুব সুখের। তার স্বামী রাজু একজন সাধারণ কৃষক ছিল। রাজুর ছিল অনন্য এক রূপ। সে একজন লোভী মানুষ। মাধবী জানত না, মাধবীকে বিয়ে করার তার আসল উদ্দেশ্যই ছিল পৈতৃক জমি। রাজু চেয়েছিল জমি নিজের করতে। মাধবী ভালোবেসে রাজুকে তার সব কিছু দিয়েছিল, কিন্তু রাজু সেই ভালোবাসার মূল্য দিতে পারেনি। মাধবীর জমি নেবার পর থেকেই রাজুর চক্রান্তের খেলা শুরু হয়। আমার ভালোবাসা তোর কাছে কম পড়ছে? জমির লোভ, নাকি তোর চোখের ভেতরে আগুন ধরানোর মতো হিংসা? রাজু বলে, তুই কি ভাবিস
আমি তোরে বিয়া করছি ভালোবাসার লগে, তোর জমির জন্য বিয়া করছি। জমি আমার হইলে তোর কাজ শেষ, তারপর তুই মরবি। মাধবীর চোখে জল আসে। মাধবীকে আজকে বিষ খাইয়েছে রাজু, কারণ মাধবীর গলা বুক সবটা জ্বলে যাচ্ছে। মাধবীর বাবার সম্পত্তির ওপরে রাজুর এতটাই লোভ ছিল যে মাধবীকে সে ভালোবেসে বিয়ে করেছিল। রাজুর পৈতৃক ভিটে বরাবরই এই গ্রামে, কিন্তু এইখান থেকে রাজু পাশের গ্রামেই বেশি যাতায়াত করত। আজ সেই রাজু মাধবীকে নিজের হাতে খুন করে তার মরা বউকে প্রতিশ্রুতি দিয়েছিল। কিরে, ভুলে গেছিস? আমি ভুলি নাই। হ্যাঁ, আমি তো তোমারে মারি নাই। তুমি কেমন কইরা মরলা? কার সাথে কথা কইতাছ? কি গো? নতুন বউ কাজলের হাতটা যে রাজু ধরে রেখেছে রাজুর যেন মনেই নেই। রাজু বুঝতে পেরেছিল মাধবীর মৃত্যুর পরও মাধবীর দেবার অভিশাপের মধ্যে সে রয়েছে। তুই আমার সাইডা বাঁচতে পারবি না, আমি সবসময় তোর পাশে শুইয়া থাকবো। ফিস ফিস করে প্রত্যেক রাতে মাধবী রাজুর কানে কানে কথাগুলো বলে। তবে আজকে তো মাধবী আসেনি। তবে কি রাজুর কথায় সে বিশ্বাস করেছে? মাধবীর মৃত্যুর পরের দিনই সকালবেলা দরজা খুলেই রাজু মরা কান্না শুরু করে। তার মরা বউকে নিয়ে যাবার জন্যে লোকজন চলে আসে। রাজুর সে কি বিধ্বস্ত অবস্থা, কখনো কাঁদে, কখনো হাসে, কখনো বা বউয়ের পাশেই শুয়ে পড়ে। মাধবীর শরীরটা একেবারেই নিথর, চোখ দুটো বিস্ফারিত, গায়ে কাপড় এদিক ওদিক করা, কপালে সিঁদুর লেপটে আছে। গ্রামের আর 5 জন মুরব্বী দেখেই বুঝতে পারলেন স্বামী সোহাগ নিয়েই মরেছে বেচারি। হ্যাঁ রে, এত সুন্দর লক্ষ্মীমন্তর বউটা মরলো কেমন কইরা? আমি জানি না কর্তা, আমি ওরে কি সুখ দিতে পারি নাই কন দেহি। পায়েসের মধ্যে বিষ মিশাইয়া খায়া মরছে মাগিটা। আমারে দিছিল, আমি গেছিলাম একটু বাথরুমে, আয়সা দেখি ছটফট করতেছে। ও মাগির উদ্দেশ্য ছিল আমারে মারা। কেন তোরে মারতে যাবে কেন? বলেছিলেন আর একজন। ওর লোভ ছিল আমার বিড়া বাড়ির ওপরে। মাধবীকে বিয়ে করে নিজের গ্রাম থেকে অন্য গ্রামে এনে তোলার জন্য মাধবীর পৈতৃক ভিটে সম্পর্কে কারোরই কোনো আইডিয়া ছিল না। অর্থাৎ এই গ্রামে মোড়ল মশাই এসেছিলেন, সৎকারের জন্যে টাকা দিয়েছেন কিছু, আর মাধবীর বাবা মাকে খবর দেবার কথা বলতেই রাজু বলে ওঠে, ওনারা অসুস্থ, ওনাগো আমি নিজে গিয়া খবর দিয়ে আসুম। ও আবার কেমন ধারা কথা রাজু, মাইয়া মরছে, বাপ মা দেখতে আসবে না? তুই হট কইরা পাশের গ্রামের মাইয়া উঠায় নিয়ে আইলি, আমাকে কাউরে কিছু জানাইলি না, জানতেও পারলাম না কোন কুলের মাইয়া। অথচ এইটুকু জানতাম মাইয়া খানা খুব ভালো, সবার সাথে মিলামিশা থাকে। রাজু ভয় পেয়ে ওঠে। মনের ভেতর থেকে মাধবী শেষবারের মতো ছটফট করে যখন তাকিয়েছিল, নিঃশ্বাসটা বেরোনোর আগে বলেছিল, যতদিন না তোর প্রবৃত্তি গুণ নষ্ট হবে ততদিন আমি তোরে ছাড়বো না, মনে রাখিস। তারপরেই দমটা বেরিয়ে যায়। হা কইরা কি দেখতেছো? চলো দেহি, চলো। হ হ হ। দরজা খুলতে গিয়েও আবার রাজু দাঁড়িয়ে পড়ে। স্ত্রীর মৃত্যুর কাজ 3 দিনে শেষ হয়ে যায়। অপমৃত্যু তো। 4র্থ দিন রাত্রেবেলা একা ঘরেই রাজু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার বুকটা অদ্ভুত ভারী বলে মনে হয়। চোখ খুলতেই দেখে মাধবী তার বুকে বসে আছে। মাধবীর চেহারা ভয়ঙ্কর, তার গলা দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে। রাজু নিঃশ্বাস নিতে পারছে না। মাধবী বুকে চাপ দিচ্ছে। তুই আমারে বারবার মারতে চেয়েছিলি না, এখন তোর পালা। তুই তো ভালোবাসতে জানিস না, তুই শুধু মাইরা ফেলাইতে পারিস। তুই যা, আমার সাইডা দে, আমি ভুল করছি। ভুল? তুই কি ভুল বলাস রাজু? তোর এবার শাস্তি পাইতে হইব। তোর সাথে আমার এই অভিশাপের খেলা কখনো শেষ হবে না। রাজু বিছানা থেকে হঠাৎ লাফিয়ে ওঠে, ঘামে ভেজা পুরো শরীরটা।
ঘরের সবই ঠিকঠাক। মাধবী কোথায়? সে কি স্বপ্ন দেখছিল? দিনের বেলায় রাজু কাজের চেষ্টা করে, কিন্তু কাজে মন বসাতে পারে না। গ্রামের মানুষজন তার দিকে সন্দেহের চোখে তাকায়। তারা জানে মাধবী হঠাৎ করে মারা গিয়েছে, আর তার মৃত্যুর পর থেকেই রাজু কেমন যেন বদলে গিয়েছে। একা একা ফিসফিস করে সবসময় কথা বলে ছেলেটা। কেউ কেউ তো বলে এ বউটা মরার পেছনে ওরই হাত আছে। রাজুর দুঃস্বপ্নের রাতগুলো শেষ হচ্ছিল না। প্রতিদিনই মাধবী ফিরে আসে আর তাহাকে মারতে চায়। কেউ কেউ তো বলে, ওই দেখ, শালার চোখে ভয়, বউটা মরার পর থেকে এমন হয়েছে। শুনছি নাকি ওর বউয়ের আত্মা ওর উপরে ভর করে। কথায় কথায় খবরটা গোটা গ্রামেই রটে যায়। রাজু গ্রামের লোকের কথা শোনে, কিন্তু কারো মুখোমুখি হতে পারে না। তার মনে শুধু একটি চিন্তা ঘুরে বেড়ায়, এই অভিশাপ থেকে মুক্তি সে পাবে কি করে। রাজু মাধবীকে শেষ করার জন্য আর ওর আত্মার থেকে মুক্তি পাবার জন্য গ্রামের এক তান্ত্রিক বাবার সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়, যদিও কাউকেই সে জানায়নি। তোর পাপের শাস্তি তোকেই পেতে হবে। মাধবীকে তুই মেরেছিস, কিন্তু তার আত্মাকে শান্তি না দিলে তুই মুক্তি পাবি না। রাজুর মুখ শুকিয়ে যায়। মাধবীর প্রতিশোধের খেলাটা এখানেই শেষ হবে না। তান্ত্রিকের পরামর্শ অনুযায়ী রাজু কাজ করতে শুরু করে। রাতের বেলা যখন গোটা গ্রাম ঘুমিয়ে থাকবে তখন করবি। রাজু গোপনে ঠিক তখনই তান্ত্রিকের কাছে আসা শুরু করে। মাধবীর আত্মাকে শান্ত করতে গেলে বিশেষ এক তন্ত্র সাধনা করতে হবে, যা খুব কঠিন এবং বিপজ্জনক। তান্ত্রিক বললেন, তুই যা করেছিস তার জন্যে এই কাজ এত সহজ হবে না। তুই যদি মুক্তি চাস, মাধবীর আত্মারে আবার হত্যা করতে হইব, কিন্তু এইবার আত্মাদের সম্পূর্ণভাবে নষ্ট করতে হইব। কিভাবে? আমি তোরে মারছি নিজের হাতে, ও শরীর তো মরছে, এখন মারবো কি কইরা? মাধবীর আত্মা তোর উপর অভিশাপ দিয়া গেছে। তুই যদি ওর আত্মারে নষ্ট না করতে চাস, তাহলে তোর দেহ থেকেই সবকিছু নষ্ট করতে হবে। তার সবচেয়ে মূল্যবান কিছু, আরো কিছু, যে জমির মধ্যে তুই ওরে মারছিস সেই জমি। রাজুর মনে দুশ্চিন্তা ভর করে। সে জানে না কি করতে হবে। তান্ত্রিক তাকে একটা কালো কৌটো দিয়ে বলে, এখানে যা আছে তুই সেটা মাধবীর কবরের উপর রেখে আসবি। তারপর তার আত্মা নিজের অন্তিম রূপ দেখবে। রাত গভীর হতেই রাজু একাই মাধবীর কবরের সামনে দাঁড়ায়। তান্ত্রিকের দেওয়া কালো কৌটোটা কবরের মাটিতে রাখে। হঠাৎ চারপাশের হাওয়া বদলে যায়। বাতাসের মধ্যে যেন অদ্ভুত ঠান্ডা ভাব চলে আসে, আর সেই সাথে শোনা যায় মাধবীর গলা, তুই ভেবেছিস আমার আবার মারতে পারবি তাই না? তুই আমার জীবনটা নষ্ট করছিস রাজু, এইবার তুই পালাতে পারবি না। রাজুর শরীরে ভয় কাঁপুনি ধরায়। কবরের মাটি কাঁপতে শুরু করে। হঠাৎই মাধবীর মৃতদেহটা মাটির ভেতর থেকে উঠে আসে। চোখে অদ্ভুত আগুন জ্বলছে। তুই যা, তুই মরে গেছিস, কেন ফিরে আসিস বারবার? মাধবী ঠান্ডা অথচ বিষাক্ত স্বরে বলে, মরে গেছি? তুই ঠিক বলছিস, কিন্তু তুই আমারে শেষ করতে পারবি না। তুই যতবার আমারে মারতে আসবি না, ততবার আমি তোর কাছ থেকে কিছু না কিছু নিয়ে যাবই যাব। আমার জমি আমারে দে দে। মাধবী রাজুর দিকে ধেয়ে আসে। রাজুর পেছনের দিকে হাঁটতে হাঁটতে একসময় পড়েই যায়। তার মনে হয় এবার হয়তো তার সব কিছু শেষ। কিন্তু হঠাৎই মাধবী থেমে বলে, তুই মুক্তি চাস? তাহলে আমার ভালোবাসা ফিরিয়ে দে। তুই আমার কাছ থেকে জমি নিছিস, টাকা নিছিস, কিন্তু আমি তোর কাছ থেকে শুধু একটু ভালোবাসা চাইছিলাম। রাজুর মাথায় একবার প্রশ্ন ঘুরতে থাকে, মাধবী কি তাকে ক্ষমা করবে যদি সে সত্যিই ভালোবাসা ফিরিয়ে দেয়? কিন্তু রাজু জানে সে একটা পাষণ্ড। সে কখনোই মাধবীকে ভালোবাসতে পারেনি। তার মনে জমির লোভ ছিল, আর সেই লোভের ফল সে এখনো ভুগছে। তান্ত্রিকের কাছে ফিরে গিয়ে রাজু সব বলে। তান্ত্রিক গম্ভীরভাবে বলেন, তোর মুক্তি মাধবীর কাছে। তুই যদি সত্যিই মাধবীকে ভালোবাসার প্রতিজ্ঞা করতে পারিস, তাহলে হয়তো তোর জীবন বাঁচবে। তবে একটা কথা মনে রাখ, মাধবীর আত্মা এখনো অতৃপ্ত। তুই যদি কোনো মিথ্যা কথা কোস, তোর মুক্তি কিন্তু আসবে না। রাত আরো গভীর হয়। রাজুর শরীরে কাঁপুনি ধরে।
তান্ত্রিকের কথা চিন্তা করতে করতে মাধবীর কবরের দিকে এগিয়ে যায় সে। কিন্তু এবার ভয় নয়, বরং মুক্তি খুঁজতে থাকে। মনে ভর করে আছে অপরাধবোধ। মাধবী তাকে ভালোবেসেছিল, আর সে শুধু তার সম্পত্তির জন্যই তাকে ঠকিয়েছে। মাধবী, আমি তোর সঙ্গে যা করেছি ক্ষমার অযোগ্য, কিন্তু তুই আমার কথাগুলো যদি শুনে থাকিস তাহলে তুই আমারে মাফ করতে পারবি। আমি তোর থেকে শুধু জমির জন্যই তোরে বিয়া করছিলাম, আর সেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি তোরে কোনোদিনও সঠিকভাবে ভালোবাসতে পারি নাই রে। মাধবীর কবর থেকে আবার হাওয়া বইতে শুরু করে। হঠাৎই মাটির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে। রাজু পেছনে যেতে চায়, কিন্তু সে তার জায়গায় দাঁড়িয়ে। তুই যা চেয়েছিলি তাই পেয়ে গেছিস রাজু, এখন তুই কি চাস? আমি মুক্তি চাই মাধবী, তুই যা চাস সেটাই করবো আমি, শুধু আমারে সাইডা দে। তুই সত্যি মুক্তি পাইতে চাস? তুই সত্যি তোরে মুক্ত করতে পারবি? তুই যখন আমারে ঠকাইছিলি তখন তোর কি মনে হয়েছিল যে তুই কোনো দিন প্রতিশোধ পাস নাই? রাজু এবার মাটিতে নতজানু হয়ে বসে পড়ে। কান্না ভেজা কণ্ঠে বলে, আমি জানি আমি ভুল করছি, তুই যা চাইবি আমি তাই করবো, তুই শুধু আমারে মুক্তি দে। মাধবী এবার এক অদ্ভুত হাসি দেয়। তার আত্মার সামনে দাঁড়িয়ে রাজু নিজেকে অসহায় বোধ মনে করে। মাধবী ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। মুক্তি, তুই আমার ভালোবাসা নষ্ট করেছিস, আর তুই মুক্তি চাস? আমি তোর মুক্তি দেবো একটা শর্তে। তুই যদি প্রতিজ্ঞা করিস জীবনে কোনোদিন কারো ক্ষতি করবি না, তুই যদি প্রতিশোধ নিতে চাস, তুই নিজেই তোর জীবন নষ্ট করবি। রাজুর মাথায় প্রশ্ন ঘুরছে, সে সত্যি তার প্রতিশ্রুতি রাখতে পারবে তো? তুই সত্যি যদি প্রতিজ্ঞা করিস তবে তোর মুক্তি হবে, কিন্তু আমার যদি মিথ্যা কথা কইস না, আমি তোকে চিরতরে নিয়ে যাব। হ্যাঁ। রাজু ধীরে ধীরে উঠে দাঁড়ায়, বলে, আমি 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 আমার কথা রাখবো, কথা দিতেছি। আমি তোমারে প্রতিশ্রুতি দিতেছি মাধবী, আমি সত্যিই বদলাবো। আমি আমি কখনোই আর এমন করব না। আমি আমি সত্যি কইতাছি। ঠিক আছে, তবে তুমি থাকো, ভালো থাকো, আমি আবার আসবো তোমার কাছে। তারপরে মাধবীর সঙ্গে আর একবারও রাজুর দেখা হয়নি। মাঝখানে কেটে গেছে কয়েকটা বছর। আবার জীবনে এসেছে কাজললতা। তবে এই মেয়েটিও মাধবীর মতোই সবটা উজাড় করেই দিয়েছে ওকে। অথচ এই মুহূর্তে মনে হচ্ছে রাজুর সে মারাত্মক কিছু ভুল করে ফেলেছে। নতুন স্বামী স্ত্রীর চারিদিকে দেবতার বন্ধন থাকে, ঘরেও ভগবানের উপস্থিতি বর্তমান। সেই কারণেই বোধহয় এখনো পর্যন্ত কোনো অপশক্তি ঘরের দরজার চৌহদ্দি পেরিয়ে ভেতরে ঢুকতে পারেনি। কিন্তু দরজা খুললেই মনে হচ্ছে রাজুর গলাটা মোটকে দেবে। দরজাটা খোলো দিহি, কখন থেকে দাঁড়ায় রইছি, আমি বাথরুমে যাবো। দরজা এবার না খুললে দিলা, কিন্তু আমি এইখানেই। আমারে মাফ কইরা দে, আমারে মাফ কইরা দে কাজল। কি হয়েছে, এমন করতেছো কেন? আমার তোর জমি লাগবো না, কিন্তু একটু আগেই যে কইলা অষ্টমঙ্গলার বাপের বাড়ি গিয়ে আমার বাপরে কমুখন আমার নামে জমিখানা তোমার নামে লিখা দিতে। তুমি যে কইলা কালকেই আমারে নিয়ে যাবা জোয়ারদার মশাইদের বাড়ি, উকিল মানুষ, লেখালেখি কি সব করতে। বাইরে মনে হচ্ছে ঝোড়ো বাতাস বইছে। দরজা খুললেই সমূহ বিপদ। খুললো দেখি দরজাটা। এখন 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 তুই বাইরে যাস না কাজল, এখন বাইরে যাস না, গেলে ও আমারে মাইরা ফেলবে। কে মারবে তোমারে? কি কইতাছ এইসব? তোমার বউটা তো মরছে অনেকদিন হয়েছে, মরা বউ কখনো ফিরে আসে নাকি? আসে, মরা বউ ফিরে আসে। ওরা আমি কথা দিয়েছিলাম আমি কিছুতে লোভ করুম না, কিন্তু সেই লোভ আমারে শেষ কইরা দেয় বলে রাজু নিজের গালেই ঠাস ঠাস করে চড় মারতে থাকে। হ মা, মারতেছো কেন? তোমার লাগবো না? লাগুক, এই যন্ত্রণা মরার যন্ত্রণা থেকে অনেক ভালা। মাধবী আমারে ক্ষমা কইরা দাও, ক্ষমা কইরা দাও মাধবী, আমি ভুল করছি। এই যে আমি কাজলটা ছুঁয়া তুলি আমার মাথা ছুঁয়া ক্ষমা চাইতেছি। আমি 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 ওর জমি নেব না, আমি ওর জমি নেব না। আমি স্বীকার করতেছি যে আমি কাজলেরও বিয়া করছি ওর জমির লগে। কাজল ছিটকে তাকায় রাজুর দিকে। ওর বাপের অনেক বিঘা জমি আছে,
আমি আমি মনে মনে চাইছিলাম যে ওরে 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 দিয়া ওর জমিটুকু আমার নামে লিখায় নিমু, তারপর ওর উপরে অত্যাচার কইরা ওরে দুঘা চর থাপড় মাইরা তারপরে ওরে বিষ খাইয়া। কথাটা বলতে গিয়েই থেমে যায় রাজু। কাজল তখনও তার চোখ দিয়ে চেয়ে রয়েছে স্বামীর দিকে। টপ টপ করে চোখ থেকে জল পড়ছে তার। এই রাজুকেই সে ভালোবেসেছিল, আর সেই রাজু তাকেই মারার জন্য। এসব তুমি কি কইতেছো? আমার সুয়া কাউ দেখি এগুলো সত্যি না? এগুলো সত্যি কথা, এগুলো হলপ করে কইতেছে আমি সত্য কথা। আমি লোভী মানুষ, আর লোভ মানুষ এটা কখনো ছাইড়া যায় না, সে যতই প্রতিশ্রুতি দিক না কেন। আমার বউটা এখনো মরে নাই রে কাজল, বাচ্চা আছে, আমার ভেতরে বাচ্চা আছে। কেন যে বিষ খাওয়াইছিলাম, কেন যে মারাছিলাম। দরজায় বেশ কয়েকবার টোকা পড়ার শব্দ। রাজু বলে, আমি খুলুম না, আমি জানি মরা মাগিটা আইসা আমার ধরে নিয়ে যাইতে। আমি জানি, আমি খুলুম না, কিছুতেই খুলুম না। খোল। কিরে? শিবু মাস্টারের কণ্ঠস্বর। রাত পেরিয়ে ভোর হয়েছে। বিছানার পাশে বসে কান্না করছে কাজল। দরজা খুলতেই শিবু মাস্টারের পা আঁকড়ে ধরে কেঁদে উঠেছিল রাজু। আমারে বাঁচান, আমারে বাঁচান। কি হয়েছে? সবটা খুলে বলে সে। বলে, আমি বদলাইতে চাই, মাস্টার মশাই আমার শিক্ষা দেন, আমি বদলাইতে চাই, আমি মরতে চাই না। মাস্টার মশাই হেসে বললেন, তোর বউয়ের কাছে তো তুই ক্ষমা চেয়েছিস, তাহলে এমন কেন করছিস? আমি জানি আমার মায়েরা ফেলবে, আমি জানি, আমি বুঝতে পারতেছি আমার মায়েরা ফেলবে। তুই এখন তোর সংসারটাকে সামলা রাজু। নতুন বউয়ের সামনে তুই যেই সত্যি কথা বলেছিস তাতে তোর বউ তোকে আর পছন্দ করবে তো? হ্যাঁ, আমি এসেছিলাম হাঁটতে, কিন্তু তোর বাড়িতে চিৎকার চেঁচামেচির শব্দ শুনেই এসে দাঁড়ালাম। সেই দিনও মাধবীর সঙ্গে তুই এমন করেই ঝগড়া করছিলি। জানলা দিয়ে আমি মাধবীকে মরতে দেখেছি, ভয়ে কিছু বলতে পারিনি, তোদের স্বামী স্ত্রীর ব্যাপার। কিন্তু এই মেয়েটা এত কষি বাচ্চা, ঝগড়া করণ লাগে, তুই যদি ওইটারও মায়েরা ফেলিস তাই। রাজু শিবু মাস্টারের পা আগলে ধরে আরো কান্না করে। আমি দরজা চৌকাট পাইরলেই আমারেও মায়েরা ফেলবে, আমি জানি আমার মায়েরা ফেলবে। ওর শরীরটারে পুড়াইয়া দে, ওর আত্মারে মুক্তি দে, মন থেকে ক্ষমা চা, আর নতুন বৌমারে নিয়া সুখে সংসার কর। ওইসব তোর মনের ভয়, তোর বিবেকের দংশন। কথাটা শেষ করে উনি বেরিয়ে গেলেন। রাজু তখনও ভয়ের চোটে কাঁপতে থাকে। দিন কতক কাটে। বউটা গেছে বাপের বাড়ি, এখনো পর্যন্ত আসার নাম নেই। মাঝে মধ্যে রাজু স্বপ্ন দেখে মাধবী আসে, তার পাশে বসে, খিকখিক করে হাসে আর বলে, সারতে পারলি না তো আমারে, পারলি না তো, তুই নিজেই স্বীকার করলি তো তোর কুকীর্তি। ওরে, সত্য কখনো চাপা রাখা যায় না রে। নে এবার মর দেখি, এই মরা বউরে নিয়েই সংসার করতে হবে। আমি সব কিছু করুম, আরেকটারে বিয়া কইরা পটে রানি করছো, এবার বোঝো ঠেলা। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি।
শুভরাত্রি।